সবাইকে স্বাগত জানাচ্ছি স্কুল অ্যাফেয়ার্স অনলাইন ক্লাসে। এর আগে যে টপিকটা আমরা ডিসকাস করেছিলাম, পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ থিওরি অফ ডেভেলপমেন্টের যে পোর্শনটা ছিল আমাদের বাকি, সেটা হচ্ছে ভাইগোস্কির থিওরি এবং কোলবার্গের। পিয়াজ অলরেডি আমরা পড়ে নিয়েছি, পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট পড়ে নিয়েছি। ভাইগোস্কি প্রথমে আমরা পড়বো। ভাইগোস্কির যে থিওরি ডেভেলপমেন্টের যে থিওরি, সেই থিওরিটাকে বলা হয় সোশিও কালচার ডেভেলপমেন্ট থিওরি, অর্থাৎ থিওরি অফ সোশিও কালচার ডেভেলপমেন্ট। সোশিও কালচার কথার অর্থ হচ্ছে সমাজ সংস্কৃতি, সোশিও কালচার ডেভেলপমেন্ট। ঠিক আছে, ভাইগোস্কির যে ডেভেলপমেন্ট থিওরি, এটাকে বলা হয় থিওরি অফ সোশিও কালচার ডেভেলপমেন্ট বা থিওরি অফ সোশিও কালচার ডেভেলপমেন্ট বা সোশিও কালচার ডেভেলপমেন্ট থিওরি। পিয়াজে কি বলেছিলেন? পিয়াজে এবং ভাইগোস্কি দুজনেই কিন্তু কনস্ট্রাকটিভিজম বা যেটা আমরা নির্মিতবাদ বলি, অর্থাৎ শিশুরা সক্রিয় সক্রিয় থেকে মানে শিক্ষা গ্রহণ করে বা লার্নিং হয়, দুজনেই কিন্তু কনস্ট্রাকটিভিজম বা নির্মিতবাদ যেটাকে বলি, নির্মিতবাদের উপরেই কিন্তু দুজনের মতামত ছিল। কিন্তু নির্মিতবাদের দুটো ভাগ আছে, একটা বলাই কগনিটিভ কনস্ট্রাকটিভিজম, একটা বলাই সোশিও কনস্ট্রাকটিভিজম। ঠিক আছে, কগনিটিভ যেটা কনস্ট্রাকটিভিজম, তার পক্ষে মতামত ছিল পিয়াজের, আর সোশিও কনস্ট্রাকটিভিজম যেটা তোমার অ্যাপ্রোচ, তার পক্ষে মতামত ছিল ভাইগোস্কির। যদিও কনস্ট্রাকটিভিজম আমরা আলাদা করে পড়বো, আলাদা চ্যাপ্টার আছে আমাদের কনস্ট্রাকটিভিজম অ্যান্ড 5E প্রিন্সিপাল বা 5E মডেল যেটা আছে আমাদের পরীক্ষা আছে, 5E মডেল থেকে কোশ্চেন নেক্সট চ্যাপ্টারে ওটা পড়াবো। কনস্ট্রাকটিভিজম কি, তোমার ইনক্লুসিভ এডুকেশন, প্রোগ্রেসিভ এডুকেশন, চাইল্ড সেন্টার এডুকেশন, বিহেভিয়ারিজম এবং 5E মডেল, এই কটা জিনিস নেক্সট চ্যাপ্টারে পড়াবো। আজকে পড়াবো ভাইগোস্কি এবং কোলবার্গ। তোমাদের অ্যাপ্লিকেশনটা 8টা থেকে, আর হয়তো কাজ হবে না অ্যাপ্লিকেশনে। আজকে কিছু ইস্যু আছে, যার জন্য টিচমিন্ট থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করেছে 8টার পর থেকে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু আর কাজ করবে না। প্রথমে রাত 2টো বলেছিল, তারপর এখন বলছে 4টা অবধি, ভোর 4টা অবধি কোনো কাজ করবে না। ঠিক আছে, তো এই সময়ের মধ্যে কিছু হবে না, ওই জন্য ক্লাসের টাইমটা আগিয়ে দিয়েছি। আর শরীরও ভালো নেই, জ্বর হয়ে গেছে কাল থেকে, কিন্তু কালকে ক্লাস অ্যাবসেন্ট রেখেছিলাম বলে আজকে আর অ্যাবসেন্ট করলাম না, ক্লাসটা নিয়ে নিলাম। কাল থেকে জ্বর হয়ে গেছে, কালকে একটু বাইরে বেরিয়েছিলাম, ওই বাইরে বেরোনো থেকেই জ্বর। তো দেখো, সোশ্যাল কনস্ট্রাকটিভিজম বা সামাজিক নির্মিতবাদ যেটাকে বলি, যে এখানে কি ধরা হয় যে শিক্ষার্থীরা নিজেরা নিজেদের বুদ্ধি এবং নিজের মনের উপর ভিত্তি করে কি করে, তাদের যে বন্ধু, সমবয়সী বন্ধু হতে পারে বা তাদের থেকে বড় কোনো অভিজ্ঞ ব্যক্তি, ঠিক আছে, বা নিজের শিক্ষক মন্ডলী, এদের কাছ থেকে কি করে শিক্ষা গ্রহণ করে। এটা হচ্ছে সোশিও কনস্ট্রাকটিভিজম বা সামাজিক নির্মিতবাদের একটা প্রধান প্রিন্সিপাল। যে শিশুরা কি করে, তাদের নিজেদের বুদ্ধি দিয়েই তার চারপাশের যে পরিবেশ বা সমাজ সংস্কৃতি, এই পরিবেশের তোমার প্রাপ্তবয়স্ক মানুষ যারা আছে, তাদের থেকে বড় যারা আছে, তাদের সমবয়সী বন্ধু যারা আছে বা শিক্ষক মন্ডলী যে সমস্ত রয়েছে, তাদের কাছ থেকে কি করে শিক্ষা গ্রহণ করে। এক্ষেত্রে সামাজিক নির্মিতবাদের ক্ষেত্রে বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের ক্ষেত্রে সমাজটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, পিয়াজে কিন্তু সমাজের কথা বলেছেন, সোসাইটির কথা বলেছেন, সোশ্যাল অ্যাসপেক্ট ছিল পেঁয়াজের এতে। তবে পেঁয়াজে যে কগনিটিভ ডেভেলপমেন্ট, সেখানে কিন্তু বংশগতিকে বেশ একটা ইম্পর্টেন্ট দেওয়া আছে, হেরিডিটিকে, যেখানে ভাইগোস্কি কিন্তু পরিবেশকে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছেন। এই পার্থক্যটা একটু বুঝতে হবে। যে পেঁয়াজে কি করেছিলেন, পেঁয়াজেও পরিবেশের কথা বলেছেন, ঠিক আছে, কিন্তু পেঁয়াজে হেরিডিটি বা তোমার বায়োলজিক্যাল যে ফ্যাক্টরটা, জন্মগত যে ব্যাপারটা, ওইটাকে তিনি একটু বেশি প্রাধান্য দিয়েছেন, যেখানে ভাইগোস্কি কিন্তু প্রাধান্য দিয়েছেন সোশ্যাল কালচার, অর্থাৎ সোশিও কালচার যে ফ্যাক্টর, এই বিষয়টার উপর কিন্তু ভাইগোস্কি বেশি প্রাধান্য দিয়েছে। ওই জন্য সোশিও কালচার কথাটা যেখানে পাবে, সোশ্যাল ইন্টারাকশন যেখানে পাবে, তার অ্যান্সার কি করবে, ভাইগোস্কি করবে। ঠিক আছে, তারপর দেখো, পিয়াজে বলো, ভাইগোস্কি বলো, তোমার হাসরেল, এডমন্ড হাসরেল, সবাই কিন্তু এই তোমার কনস্ট্রাকটিভিজমের পক্ষে কিন্তু মতামত দিয়েছিলেন। ঠিক আছে, ভাইগোস্কি একটা টার্ম বলেছিলেন যেটাকে আমরা বলি এমকেও। এমকেও অর্থাৎ মোর নলেজেবল আদার্স। মোর নলেজেবল আদার্স। মোর নলেজেবল আদার্স মানে কি? মোর নলেজেবল আদার্স মানে যে শিশু শিক্ষার্থী আছে, সেই শিক্ষার্থীর থেকে বেশি জ্ঞানী কেউ। মোর নলেজেবল আদার্স, এম কে এর ফুল ফর্ম হচ্ছে মোর, কে থেকে হচ্ছে নলেজেবল, আর ও থেকে হচ্ছে আদার্স। মোর নলেজেবল আদার্স কথাটা মনে হচ্ছে যে শিশু শিক্ষার্থী কিছু শিখতে চাইছে, তার থেকে বেশি জানা কোনো লোক, তার থেকে বেশি জানা কোনো বন্ধু, তার থেকে বেশি জানা যে কেউ, অভিজ্ঞ কেউ,
তার থেকে বেশি জানা যে কেউ হতে পারে, তাকে বলা হচ্ছে MKO, অর্থাৎ মোর নলেজেবল আদার্স বা মোর নলেজেবল পারসন বা মোর নলেজেবল যা কিছু বলো। MKO এর ফুল ফর্ম হচ্ছে মোর নলেজেবল আদার্স। এবার মোর নলেজেবল আদার্স এ কে হতে পারে? বাবা-মা হতে পারে, ঠিক আছে? পিতা-মাতা হতে পারে, তোমার বন্ধু হতে পারে, তোমার শিক্ষক হতে পারে, যে কেউ পাড়া-প্রতিবেশী হতে পারে, ঠিক আছে? যে কেউ পাড়া-প্রতিবেশী হতে পারে। তোমার যেকোনো ডিভাইস হতে পারে, লার্নিং ডিভাইস, কম্পিউটার, ল্যাপটপ, যেগুলো তোমাকে শিক্ষা দিচ্ছে, শিশু শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছে, যার জ্ঞান অনেক বেশি। তাহলে মোর নলেজেবল আদার্স বলতে তোমার শিক্ষক, পিতামাতা, সমবয়সী বন্ধু, পাড়া-প্রতিবেশী যাদের জ্ঞান বেশি আছে শিক্ষার্থীর থেকে, অর্থাৎ যে শিখতে চাইছে তার থেকে জ্ঞান বেশি আছে, তারাই হচ্ছে MKO এর আন্ডারে পড়ছে, অর্থাৎ মোর নলেজেবল আদার্স। তাহলে ভাইগোস্কি এই কনসেপ্টটা দিয়েছিলেন যে মোর নলেজেবল আদার্স, বাচ্চারা কি করে, শিক্ষার্থীরা এই MKO এর হেল্প নিয়েই কিন্তু শেখে। সোশিও কালচার যে ফ্যাক্টরটার কথা বলছেন ভাইগোস্কি, এটাই হচ্ছে সোশিও কালচার ফ্যাক্টর, যে আমাদের সামাজিক পরিবেশে যে সমস্ত মানুষগুলো বা যারা MKO এর আন্ডারে পড়ে, পিতামাতা, বন্ধু, শিক্ষক, এদের কাছ থেকে শিক্ষার্থীরা কি করে, এদের সাথে সংযোগ স্থাপন করে, ওঠা-বসা করে, মেলামেশা করে, এদের আচরণকে অনুকরণ করে, এদের আচরণকে পর্যবেক্ষণ করে। এইভাবেই ধীরে, ধীরে কি করে MKO এর হেল্প নিয়ে কিন্তু সবাই শিক্ষার্থীরা তাদের লার্নিংটা কমপ্লিট করে বা তাদের ডেভেলপমেন্টটা হয়। ঠিক আছে? এই গেল একটা। এরপর আরেকটা বিষয় হচ্ছে তোমার সোশ্যাল কন্ট্রাকশন। আরেকটা বিষয় হচ্ছে সোশ্যাল কন্ট্রাকশন বা সোশ্যাল ইন্টারেকশন বলবো আমরা। সোশ্যাল ইন্টারেকশন, সোশ্যাল ইন্টারেকশন। সোশ্যাল ইন্টারেকশন এর বাংলা হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া। সামাজিক মিথস্ক্রিয়া। সোশ্যাল কন্ট্রাকশন হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া। সামাজিক মিথস্ক্রিয়া বলতে যে কথাটা বললাম যে MKO, মোর নলেজেবল আদার্স, পিতামাতা, বাবা, তোমার বন্ধু, শিক্ষক মন্ডলী থেকে শুরু করে এই যে মানে সোশ্যাল ফ্যাক্টর গুলো রয়েছে, এই সোশ্যাল ফ্যাক্টর গুলোর মাধ্যমে কিন্তু শিশুরা কি করে, তাদের সোশ্যাল ডেভেলপমেন্টটা করে। এর দুটো স্তর রয়েছে বিশেষ করে। এই সোশ্যাল ইন্টারাকশন কিভাবে হয় দেখো, সোশ্যাল ইন্টারাকশন এর ক্ষেত্রে দুটো স্টেজ আছে। ফার্স্ট স্টেজ কি? প্রথম স্টেজ বলা হচ্ছে যে শিশুর সমাজ, অর্থাৎ যে সমাজে শিশু বড় হচ্ছে সেটাকে বলা হচ্ছে সামাজিক স্তর বলা হয়। সামাজিক স্তর। এই সামাজিক স্তরে শিশু কি করে, MKO কে পর্যবেক্ষণ করে, অনুকরণ করে এবং তাদের কাছ থেকে, তাদের সাথে উঠা-বসা মেলামেশা থেকে, তাদের কাছ থেকে নিজেদের ডেভেলপমেন্ট করে। এটা হলো সামাজিক স্তর। এর আরেকটা স্টেজ আছে। এর আরেকটা স্টেজ কি? যে শিশু নিজেই। শিশু নিজেই হচ্ছে এর একটা স্টেজ। কিভাবে শিশু নিজেই একটা স্টেজ? যে শিশু কি করে, যে MKO এর হেল্প নিয়ে বা সামাজিক স্তর থেকে যে সমস্ত নলেজ গুলো নিল, যে সমস্ত জ্ঞানগুলো নিল, বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে, বিভিন্ন অনুকরণের মাধ্যমে, সেগুলোকে কি করে, সংগঠিত করে। এক জায়গায় করে, এক জায়গায় করে নিজের মধ্যে নিয়ে নেয়। ঠিক আছে? নিজের মধ্যে নিয়ে নেয়। যা কিছু শিখলো চারপাশ থেকে, পরিবেশ থেকে, সোশিও কালচার ফ্যাক্টর থেকে, MKO থেকে যা কিছু শিখলো, সেগুলো নিজের মধ্যে নিয়ে নেয়। এজন্য সেকেন্ড স্টেজ বলবো। সেকেন্ড স্টেজ হচ্ছে যে শিশু নিজে। শিশু নিজেই হচ্ছে একটা ফ্যাক্টর এখানে কিন্তু। তাহলে ফার্স্ট স্টেজ হচ্ছে সামাজিক স্তর। সামাজিক স্তরে যা জ্ঞান অর্জন করলো, যা কিছু অর্জন করলো, পর্যবেক্ষণ করা থেকে শুরু করে, অনুকরণ করা থেকে শুরু করে, সেগুলোকেই পরবর্তীতে কি করছে, সংগঠিত করছে, অর্গানাইজড করে নিজের মধ্যে কি করছে, প্রবেশ করিয়ে নিচ্ছে, নিজের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, নিজের মধ্যে নিয়ে নিচ্ছে। এজন্য শিশু নিজেও কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্ট করে। প্রথমে সামাজিক স্তর, তারপর শিশু সেগুলোকে নিজের মধ্যে নিয়েও কিন্তু ডেভেলপমেন্টটা করে। তাহলে সামাজিক মিথস্ক্রিয়া এই দুটো স্তর রয়েছে। একটা সামাজিক স্তর বলছি, একটা শিশু নিজেই বলছি। ঠিক আছে? এরপর নেক্সট কি কনসেপ্ট দিয়েছিল, যেটা এবারে পরীক্ষায় আসার চান্স আছে, যেহেতু আগের বছর পরীক্ষায় দেয়নি, তবে এবার আসার খুব চান্স আছে। সেটা হচ্ছে ZPD। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এবছরের জন্য সাজেশন থাকলো। আগের বছর দেয়নি, এবছর দেওয়ার খুব চান্স আছে। ZPD। ZPD কথাটার অর্থ হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। জেড থেকে জোন। জোন মানে কি? একটা ক্ষেত্র বা জায়গা বা অঞ্চল। ঠিক আছে? জোন মানে হচ্ছে এরিয়া, ক্ষেত্র, জায়গা। প্রক্সিমাল ডেভেলপমেন্ট, পোটেনশিয়াল ডেভেলপমেন্ট বলবো এটাকে। কিভাবে দেখো, আমরা যখন কোনো একটা শিশুর সামনে যে কোনো একটা সমস্যা রাখো, ঠিক আছে? যে কোনো একটা সমস্যা, যে কোনো একটা ম্যাথমেটিক্স হতে পারে, আর যে কোনো সমস্যা হতে পারে। যখন তুমি কোনো একটা সমস্যা শিশুর সামনে রাখবে, শিশুর ক্যাপাসিটি যদি থাকে, তাহলে শিশু কি করবে? সেটাকে নিজেই সমাধান করবে। শিশুর একটা ক্যাপাসিটি থাকে, যেটা শিশু নিজেই কি করতে পারে? সমাধান করতে পারে। এটা হচ্ছে তার অ্যাকচুয়াল পোটেনশিয়াল। এটাকে বলবো অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট বা অ্যাকচুয়াল পোটেনশিয়াল বলবো। ঠিক আছে? যেটা শিশু নিজে থেকেই করতে পারছে। যে কোনো সমস্যা তুমি তার সামনে রাখতে পারো, ম্যাথমেটিক্স রাখতে পারো, আদার্স কোনো সমস্যা রাখতে পারো। যখন সমস্যা তার সামনে পেশ করবে, হয় সে সমস্যাটা নিজে, নিজে সমাধান করতে পারবে, তার নিজের যে ক্ষমতা তার মধ্যে দিয়ে। অথবা নিজে সম্ভব না হলে কি করবে? MKO এর হেল্প নেবে।
ঠিক আছে? এইজন্য এমকেও কথাটা আগে এক্সপ্লেইন করে দিয়েছি আমি যে এমকেও কি জিনিস। এমকেওর হেল্প নেবে। অর্থাৎ নিজের পিতামাতা, বন্ধু, ভাই-বোন থেকে শুরু করে মোর knowledgeable others যারা আছে, পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে শিক্ষক মন্ডল থেকে শুরু করে তাদের হেল্প নিয়ে সমাধান করবে। ঠিক আছে? তাদের হেল্প নিয়ে সমাধান করার চেষ্টা করবে। তাহলে একটা হলো কি সে নিজেই সমাধান করার চেষ্টা করবে। একটা হচ্ছে কি যে যদি কোয়েশ্চেন এর লেভেল টাফ থাকে, যে সমস্যাটা দিয়েছো সেই সমস্যাটা একটু বেশি টাফ হয়ে গেছে। তাহলে কি হবে? সে নিজে করতে পারবে না। তার যে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট বা তার অ্যাকচুয়াল যে পোটেনশিয়াল তার মধ্যে সেটা কিন্তু সম্ভব নয়। তখন কি দরকার? এমকিউ এর হেল্প দরকার। তার মাধ্যমে সে হয়তো সমাধান করতে পারছে। আরেকটা কন্ডিশন কি হতে পারে? যে তুমি সমস্যার লেভেলটা এতটাই বাড়িয়ে দিয়েছো যে এমকিউ এর হেল্প তো আছে। ঠিক আছে? এমকিউ এর হেল্প নিয়েও সে সমাধান করতে পারছে না। এমকিউ এর হেল্প নিয়েও সমাধান করতে পারে না। সমাধান করতে পারে না। তাহলে এই ৩ টে পসিবিলিটি আছে। যে হয় কোন সমস্যা সে নিজেই সমাধান করতে পারবে, অথবা এমকিউ এর হেল্প নিয়ে সমাধান করতে পারবে, অথবা এমন একটা সমস্যা দিয়েছো যে সমস্যাটা এমকিউ এর হেল্প নিয়েও সে সমাধান করতে পারছে না। তাহলে এই ৩ টে পসিবিলিটি রয়েছে। এবার জেডপিটি বা প্রক্সিমাল ডেভেলপমেন্ট এর মানেটা কি? এর মানেটা হচ্ছে বিকাশের নৈকট্য সীমা। বিকাশের নৈকট্য সীমা। বিকাশের নৈকট্য সীমা। এটা বাংলা মানে। বাট এর অ্যাকচুয়াল মিনিংটা কি? অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে যে এই যে শিশু নিজেই সমাধান করছে, এটাকে বলা হয় তার প্রকৃত পারদর্শিতা। অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট বলো বা অ্যাকচুয়াল পোটেনশিয়াল বলো বা এটাকে আমরা বলি প্রকৃত পারদর্শিতা। মানে এটা সে নিজে সমাধান করতে পারে। তার ক্যাপাসিটি রয়েছে। এটা হচ্ছে তার প্রকৃত পারদর্শিতা। এটা হচ্ছে কি এমকিউ এর হেল্প নিয়ে যখন সমাধান করছে, এটাকে বলা হচ্ছে যে সম্ভাব্য পারদর্শিতা। সম্ভাব্য পারদর্শিতা। ঠিক আছে? এটাকে বলা হয় সম্ভাব্য পারদর্শিতা। এটাকে বলছি প্রকৃত পারদর্শিতা। প্রকৃত পারদর্শিতা। ঠিক আছে? তাহলে দেখো এটা যদি আমরা একটা ডায়াগ্রামের সাহায্যে বোঝানোর চেষ্টা করি, তাহলে এই ধরো একটা সার্কেল ড্র করলাম। যেই সার্কেলটাকে বলছি যে এটা হচ্ছে তোমার তার যে ক্যাপাসিটি নিজে যেকোনো কিছু করার যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিটা ধরো সাপোজ এতটা। ঠিক আছে? এই যে ক্যাপাসিটি এটাকে আমি এই বৃত্তর সাহায্যে দেখাচ্ছি। যে তার এতটা ক্যাপাসিটি আছে সে নিজে করতে পারবে। তাহলে এটা হলো কি তার প্রকৃত পারদর্শিতা। এটা হয়ে গেল তার প্রকৃত পারদর্শিতা বলবো এটাকে। এটা হচ্ছে প্রকৃত পারদর্শিতা। ঠিক আছে? অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট বা অ্যাকচুয়াল পোটেনশিয়াল। ঠিক আছে? এবার ধরো সমস্যা যখন একটু জটিল হলো, ঠিক আছে? সমস্যা ধরো একটু জটিল হলো, তখন তাকে কি করতে হবে? এমকিউ এর সাহায্য নিতে হবে। ঠিক আছে? এমকিউ এর সাহায্য নিলে দেখা হলো প্রবলেমের লেভেল বেড়ে গেল। ঠিক আছে? এতটা লেভেল পর্যন্ত সে কিন্তু করতে পারছে। যখন কি বাইরে থেকে আমরা তাকে সাপোর্ট দিচ্ছি, এমকিউ এর হেল্প নিচ্ছে যখন। ঠিক আছে? এমকিউ এর যখন হেল্প নিচ্ছে, তখন দেখা হলো এতটা করতে পারছে সে। ঠিক আছে? এতটা করতে পারছে। তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো তার পোটেনশিয়াল ডেভেলপমেন্ট। অর্থাৎ পোটেনশিয়াল ডেভেলপমেন্ট। পোটেনশিয়াল ডেভেলপমেন্ট কিসের? এমকিউ এর হেল্প নিয়ে। এটা হচ্ছে তার সম্ভাব্য পারদর্শিতা। এটা হচ্ছে সম্ভাব্য পারদর্শিতা। সম্ভাব্য পারদর্শিতা কেন বলছি? যদি তাকে এমকিউ হেল্প করে, অ্যাসিস্ট করে, টেম্পোরারি হেল্প করে, গাইড করে, তাহলে এতটা পর্যন্ত সমাধান করতে পারবে। ঠিক আছে? এমকিউ এর হেল্প নিয়ে। এইজন্য এটাকে বলছি সম্ভাব্য পারদর্শিতা। এতটুকু হচ্ছে সম্ভাব্য পারদর্শিতা। এবার দেখো সম্ভাব্য পারদর্শিতা থেকে যদি আমরা প্রকৃত পারদর্শিতা বাদ দিই, তাহলে আমরা কতটুকু এরিয়া পাচ্ছি? এই এরিয়াটুকু আমরা পাচ্ছি। ঠিক আছে? এই এরিয়াটুকু আমরা পাচ্ছি। তার মানে এর মধ্যে যেকোনো প্রবলেম তুমি দাও, ও কি করবে? এমকিউ এর সাহায্য নিয়ে কিন্তু করে নেবে। ঠিক আছে? সে যে অঙ্কটা নিজে করতে পারে, সেটা তো করবেই। তার প্রকৃত পারদর্শিতার মধ্যে আছে। তার থেকে ধরো একটু লেভেল টাফ দিলে, সেটা যদি তোমার সম্ভাব্য পারদর্শিতার আন্ডারে থাকে, সে করে নেবে। তার থেকে একটু টাফ দাও, সেটাও করে নেবে যদি সম্ভাব্য পারদর্শিতার মধ্যে থাকে। তার থেকে একটু টাফ দাও, সেটা যদি সম্ভাব্য পারদর্শিতার মধ্যে থাকে, তবে সে অবশ্যই কি করবে? এমকিউ এর হেল্প নিয়ে কিন্তু করে নিতে পারবে। ঠিক আছে? বাট এর থেকে যদি বাইরে দাও, এই সম্ভাব্য পারদর্শিতার বাইরে, তখন সে কিন্তু করতে পারবে না। তাহলে এই যে অঞ্চলটা দেখাচ্ছি ব্লাক কালারের, এটাকে বলা হচ্ছে জেডপিডি, অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। অর্থাৎ সম্ভাব্য পারদর্শিতা, অর্থাৎ এমকিউ এর হেল্প নিয়ে ম্যাক্সিমাম যতটা তার পোটেনশিয়াল হবে, আর নিজের যেটা পোটেনশিয়াল আছে তার মাঝের যে অঞ্চলটুকু, সেটাকে বলা হচ্ছে জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এর মধ্যে তুমি যেকোনো সমস্যা দাও, সে এমকিউ এর হেল্প নিয়ে করে নিতে পারবে। কিন্তু পোটেনশিয়াল ডেভেলপমেন্ট বা সম্ভাব্য পারদর্শিতার বাইরে যখন তুমি কোনো সমস্যা দেবে, তখন এমকিউ এর হেল্প নিয়েও কিন্তু সেটা আর করতে পারবে না। এই হচ্ছে জেডপিটির কনসেপ্ট। এবছরের তুমি সাজেশন হিসেবে এটা রাখতে পারো। আমার দিক থেকে খুব সম্ভাবনা আছে এখান থেকে কোশ্চেন আসার, এবং স্ক্যাফোল্ডিংটাও, যেহেতু আগের বছর স্ক্যাফোল্ডিং আসেনি, তাহলে এই বছর আসার কিন্তু চান্স আছে এখান থেকে। এই গেল জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তাহলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে যেকোনো সমস্যা দাও না কেন, এমকিউ এর হেল্প নিয়ে করে নিতে পারবে। আর প্রকৃত পারদর্শিতার মধ্যে শুধু নিজেই করতে পারবে, তখন এমকিউ এর হেল্প কিন্তু দরকার হয় না। ঠিক আছে? শিশু নিজেই সমাধান করতে পারে। এবার আমরা চলে যাচ্ছি স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং বাংলায় বলো ভাড়া বন্ধন। স্ক্যাফোল্ডিং একে বলে ভাড়া বন্ধন।
স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং কথাটার অর্থ হচ্ছে যে যখন শিশু কোনো একটা সমাধান নিজে করতে পারবে না, ঠিক আছে? যখন কোনো একটা শিশু যেকোনো একটা সমস্যার সমাধান নিজে থেকে করতে পারবে না, তখন তুমি তাকে কি করলে? টেম্পোরারি হেল্প করলে। এবছরের জন্য এটাও কিন্তু একটা সাজেশন থাকুক। টেম্পোরারি হেল্প করলে, ঠিক আছে? তাকে কি করলে? একটু অ্যাসিস্ট্যান্স দিয়ে দিলে। তাকে একটু ক্লু দিয়ে দিলে, ঠিক আছে? ঠিক আছে? তাকে একটু গাইড করে দিলে, ঠিক আছে? এতগুলো ল্যাঙ্গুয়েজ বলছি, ঠিক আছে? কোনো সময় দেখবে মনে করিয়ে দেওয়া থাকে। মনে করিয়ে দেওয়া, ঠিক আছে? এরকম রিমেম্বার কিছু ফর্মুলা মনে করিয়ে দিলে, ঠিক আছে? তাহলে এত কিছু যখন করছো কোনো একটা সমস্যার সমাধানের ক্ষেত্রে, যখন কোনো শিশু তার কোনো সমস্যা সমাধান করছে, ঠিক আছে? সমস্যার সমাধান করছে, তখন যদি তুমি তাকে কি করো? টেম্পোরারি হেল্প করো, তাকে অ্যাসিস্ট করে দাও একটু, তাকে একটা কোনো কিছু ক্লু দিয়ে দিলে যাতে করে সে অঙ্কটা করে নেয় বা যেকোনো সমস্যা সমাধান করে, তাকে একটু গাইড করলে, তাকে একটু কোনো কিছু মনে করিয়ে দিলে, এর ফলে কি হবে? তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, ঠিক আছে? সমস্যার সমাধানের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, এরকম ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন আছে। তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ তার যে গোল, সেই গোলে সে পৌঁছে গেল। তখন এটাকে বলব স্ক্যাফোল্ডিং বলব। এই কাজটার জন্য কে হেল্প করবে? এই কাজটার জন্য হেল্প করবে এমকেও, ঠিক আছে? এমকেও অর্থাৎ মোর নলেজেবল আদার্স কেউ হেল্প করবে। তাহলে যেকোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে শিশুদের যখন তুমি টেম্পোরারি হেল্প করবে, অ্যাসিস্ট করবে, ক্লু দেবে, গাইড দেবে, মনে করিয়ে দেবে, সমস্যা সমাধানের মাধ্যমে শিশুর যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা যে জিনিসটা সে করতে চাইছে, সেই কাজটা সে করতে পারবে, তখন এটাকে বলব আমরা স্ক্যাফোল্ডিং বলব। এটার কথা কে বলেছেন? ভাইগোস্কি বলেছেন। ভাইগোস্কির আগেও এই নিয়ে অনেক চর্চা হয়েছে। স্ক্যাফোল্ডিং এর ব্যাপারে ভাইগোস্কি আধুনিকভাবে অনেকটাই কিন্তু এগিয়ে ছিলেন। যেটা আমরা ভাইগোস্কির নামটাই কিন্তু স্ক্যাফোল্ডিং এর ক্ষেত্রে বলি। নেক্সট আমরা চলে আসছি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অর্থাৎ ভাষার বিকাশ। ভাষার বিকাশ। যেটাকে আমরা বলি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। দেখো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাষার কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে? একজন শিশুর ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভাষার কিন্তু অত্যন্ত জরুরি। কারণ ভাষা একটা মাধ্যম। জ্ঞান আহরণের মাধ্যম হচ্ছে ভাষা। অ্যাকচুয়ালি ভাইগোস্কি বলছেন যে আমাদের যে বাহ্যিক পরিবেশ বা আমাদের সোশিও কালচার যেটা ব্যাপার, আমাদের যে বাহ্যিক পরিবেশ, ঠিক আছে? এই বাহ্যিক পরিবেশ কিন্তু তোমার জ্ঞানের জগৎ। বাহ্যিক পরিবেশ হচ্ছে জ্ঞানের জগৎ। ঠিক আছে? অর্থাৎ এই পরিবেশের মধ্যে জ্ঞান কিন্তু তোমার ছড়াছড়ি করছে চারিদিকে। পিতা-মাতার থেকে শিখো, ভাই-বোনের থেকে শিখো, বন্ধুর থেকে শিখো, কোনো পাড়া-প্রতিবেশীর থেকে শিখো, নিজের শিক্ষক মন্ডলীর কাছ থেকে শেখো। অর্থাৎ এই পরিবেশে বা এই সামাজিক পরিবেশে জ্ঞান কিন্তু এভেইলেবল। ঠিক আছে? অর্থাৎ জ্ঞানের অবস্থান যদি বলতে চাই, তাহলে জ্ঞানের অবস্থান হচ্ছে আমাদের এই বাহ্যিক পরিবেশ। এবার এই পরিবেশ থেকে তুমি যখন মনে করবে যে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে বা সোশ্যাল ইন্টারেকশন করে বা সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে তুমি কি করতে চাইছো? এই জ্ঞানটাকে আহরণ করতে চাইছো। সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে কি করতে চাইছো? এই জ্ঞানটাকে আহরণ করতে চাইছো। মানে নিজের মধ্যে নিতে চাইছো। নিজের মধ্যে সেই জ্ঞানের বিকাশটা করতে চাইছো। নলেজটা নিজের মধ্যে নিয়ে নিতে চাইছো। সোশ্যাল ইন্টারেকশন করে, তাদের সাথে মেলামেশা করে, তাদের থেকে পরামর্শ নিয়ে, তাদেরকে অনুকরণ করে, তাদেরকে পর্যবেক্ষণ করে, সোশ্যাল ইন্টারেকশন করে কি করছো? জ্ঞানটাকে তুমি আহরণ করতে চাইছো। এই জ্ঞান আহরণে কে তোমায় সাহায্য করবে? ভাষা। ভাষা হচ্ছে কি? তোমার এই জ্ঞান আহরণের মাধ্যম। ভাষা হলো জ্ঞান আহরণের মাধ্যম। এটা কে বলছেন? ভাইগোস্কি বলছেন। মাধ্যম। ঠিক আছে? পেঁয়াজ এবং ভাইগোস্কি এই জায়গায় কিন্তু ডিফারেন্স। ঠিক আছে? ভাষার কিন্তু ভাইগোস্কি ১ম এ বলেছে ডেভেলপমেন্ট এর আগে ভাষা। ঠিক আছে? ডেভেলপমেন্ট এর আগে ভাষার মাধ্যমে ডেভেলপমেন্ট। পেঁয়াজে কি বলেছেন? ডেভেলপমেন্ট এর থ্রুতে আবার ভাষার ডেভেলপমেন্ট। আগে ডেভেলপমেন্ট হয় কগনিটিভ ডেভেলপমেন্ট, তার মধ্যেই ভাষার ডেভেলপমেন্ট পড়ে। আর ভাইগোস্কি বলতে চাইছেন অন্যদিকে। তিনি বলতে চাচ্ছেন যে ভাষার বিকাশ আগে। ভাষার বিকাশ হলে তবেই সোশ্যাল ইন্টারেকশন, তবেই সোশ্যাল তোমার ফ্যাক্টর থেকে জ্ঞান আহরণ। এই জায়গায় দুজন কিন্তু ২ রকমের মত দিয়েছেন। এরপর দেখো আরেকটা ইম্পোর্টেন্ট তোমার বলতে পারো সিটেটে তো প্রায়ই আসে কোয়েশ্চেনটা। সেটা হচ্ছে তোমার প্রাইভেট স্পিচ। ঠিক আছে? যেটাকে বাংলায় বলা হয় স্বকথন। যারা সিটেটের প্রিপারেশন নিচ্ছে তারা ভালো রিলেট করতে পারবে। প্রাইভেট স্পিচ থেকে কোয়েশ্চেন আছে। প্রাইভেট স্পিচ, স্বকথন। বাচ্চারা দেখবে বাড়িতে বাচ্চাদের যদি লক্ষ্য করো, দেখতে পাবে তারা পুতুল নিয়ে খেলার সময় বা যেকোনো জিনিস ধরো তোমার আ যন্ত্রপাতি নিয়ে খেলাধুলা করছে। সেগুলো নিয়ে যখন দেখবে তারা কোন কিছু চিন্তা ভাবনা করছে বা সেগুলো নিয়ে নাড়াঘাটা করছে, কোন কিছু সেট করছে। এগুলো করার সময় দেখবে তারা নিজেরা নিজের সাথে কথা বলে। ঠিক আছে? নিজেরা কি করে? নিজেদের সাথে কথা বলে। নিজেরাই নিজেদের সাথে কথা বলে। নিজেরা নিজেদের সাথে কথা বলে। খেয়াল করে দেখবে কথা বলে। এটাকে বলা হচ্ছে প্রাইভেট স্পিচ। এটার দ্বারা কি করে বেসিক্যালি? এটার দ্বারা তাদের যে অ্যাকশন সেটাকে কন্ট্রোল করে। তাদের যে অ্যাকশন বা কাজ, যে কাজটা সে করছে ওই মুহূর্তে, ওটা কি করে? কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। অনেক সময় দেখবে এটাকে ল্যাঙ্গুয়েজ গাইডেন্স দিয়ে ল্যাঙ্গুয়েজটা আসে।
গাইড করে। নিজের যে অ্যাক্টিভিটি বা নিজের যে কর্ম, যে কাজটা সে করছে, সে কাজটাকে সে গাইড করার চেষ্টা করে। নিজের থিংকিংটাকে গাইড করার চেষ্টা করে। ঠিক আছে? নিজে, নিজেই বলবে। এটা করা দরকার। এটার সাথে সেট করে দেব। এটা ভেঙে দেব। হাতটা যদি এরকম করে দিই। এরা অনেক কিছু করে বাচ্চা যখন নিজেদের খেলনা নিয়ে খেলে। ঠিক আছে? প্রাইভেট স্পিচ বলা হচ্ছে। এটা করে কারণ কি? তারা যে কাজটা করছে ওইটাকে তারা কন্ট্রোল করার চেষ্টা করছে। একটা দিশা দেওয়ার চেষ্টা করছে, গাইড করার চেষ্টা করছে। তাদের যে থিংকিং সেটাকে গাইড করার চেষ্টা করছে। এটাকে বলা হচ্ছে প্রাইভেট স্পিচ। এইখান থেকে কোয়েশ্চেন কিন্তু হয়। তাহলে ভাইগোস্কির থিওরি থেকে যেটা জানলাম যে তিনি সমাজ সংস্কৃতির প্রতি খুব গুরুত্ব দিয়েছেন। সমাজ সংস্কৃতি। ঠিক আছে? সমাজ সংস্কৃতি এই বিষয়টার প্রতি তিনি খুব গুরুত্ব দিয়েছেন। তার থিওরিটাকেই বলা হয় সোশিও কালচার ডেভেলপমেন্ট থিওরি। ঠিক আছে? তিনি কি বলেছেন যে সামাজিক বিকাশ যেটা হয় সোশ্যাল ডেভেলপমেন্ট তার আগে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা আগে নিয়ে এসছে তিনি। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভাষার বিকাশ। ঠিক আছে? ভাষার বিকাশ আগে। তারপর হচ্ছে তোমার সোশ্যাল ডেভেলপমেন্ট। তিনি কি বললেন? প্রাইভেট স্পিচ এর কথা বললেন। ঠিক আছে? প্রাইভেট স্পিচ এর কথা। তিনি কি বললেন? স্ক্যাফোল্ডিং এর কথা বললেন। ঠিক আছে? তিনি কি বললেন? জেডপিটির কথা বললেন। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ঠিক আছে? আরেকটা বিষয় খেয়াল রাখবে যে হেরিডিটির ক্ষেত্রে বা কগনিটিভ ডেভেলপমেন্ট এবং ভাইগোসিস যে সোশিও কালচার ডেভেলপমেন্ট থিওরি এর ক্ষেত্রে আমরা যদি পিয়াজের কথা ভাবি, পিয়াজে কিন্তু তোমার কগনিটিভ ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে হেরিডিটিকে খুব গুরুত্বপূর্ণ মনে করেছেন। হেরিডিটিকে। এটা কে মনে করেছেন? পিয়াজে। ঠিক আছে? কিন্তু আমরা যদি ভাইগোস্কির কথা দেখি, ভাইগোস্কি কিন্তু পরিবেশকে খুব মহত্বপূর্ণ মনে করেন। পরিবেশ বলো বা সমাজ বলো, সংস্কৃতি বলো, এগুলোকে কিন্তু তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। যেখানে পিয়াজে কিন্তু হেরিডিটি বা বায়োলজিক্যাল যে কন্ট্রিবিউশন, এটাকে বায়োলজিক্যাল কন্ট্রিবিউশন বলব। মানে জন্মগত যে ব্যাপারটা। জন্ম থেকেই যারা বুদ্ধিমান, জন্ম থেকেই যারা খুব ট্যালেন্টেড হয়, জন্ম থেকেই যাদের মধ্যে অনেক ক্যাপাসিটি থাকে, এটাকে বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট বলছে। মানে জন্মসূত্রে পাওয়া সমস্ত কোয়ালিটি। বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট এই বিষয়টার উপর কিন্তু পিয়াজে বেশি গুরুত্ব দিয়েছেন। তার মানে এই নয় যে পরিবেশ সম্পর্কে তিনি বলেননি। পরিবেশ সম্পর্কে বলেছেন। জাস্ট গুরুত্বটা কিন্তু তার বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট এর উপর বেশি ছিল। যেখানে ভাইগোস্কি কিন্তু বলেছেন যে পরিবেশের উপর। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে? যদি পরীক্ষার কোয়েশ্চেন আসে একজন শিক্ষক হিসেবে কি করবে? তাহলে শিক্ষক হিসেবে তোমার করা উচিত হবে যে তাদেরকে দলগতভাবে বা গ্রুপিং করে গ্রুপ ডিসকাশন এর সুযোগ দিতে হবে। তাদেরকে সবাই মিলে একসাথে চিন্তা করার সুযোগ দিতে হবে। তাদের মধ্যে আইডিয়া শেয়ারিং, থিংকিং শেয়ারিং এর সুযোগ দিতে হবে। আর তারা যখন সমস্যার সমাধান করবে তাদেরকে স্ক্যাফোল্ডিং অর্থাৎ হেল্প করতে হবে। যাতে করে তাদের পোটেনশিয়াল ডেভেলপমেন্ট যেটা সেটা যে ম্যাক্সিমাম লেভেলে পর্যন্ত যায়। আর কারিকুলাম যখন তৈরি করা হবে, কারিকুলাম তৈরি করার ক্ষেত্রে দেখতে হবে যে টপিকটা আমরা দিচ্ছি, সেই টপিকটা এমকিউর হেল্প নিয়ে সমাধান করতে পারবে কিনা। যে কোয়েশ্চেন গুলো বইতে রাখবে, সেই কোয়েশ্চেন গুলো তার মেন্টাল লেভেলের কিনা। অর্থাৎ সে নিজে যদি করতে না পারে, অন্যের হেল্প নিয়ে অর্থাৎ এমকিউর হেল্প নিয়ে করতে পারবে কিনা। এইভাবে কারিকুলাম বলো, টপিক বলো, কোয়েশ্চেন বলো এগুলোকে সেট করতে হবে। ঠিক আছে? এইটা হচ্ছে একজন শিক্ষকের উচিত। ব্যাস ঠিক আছে? এখান থেকে ভাইগোস্কি। এরপর চলে যাচ্ছি আমরা কোলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি। কোলবার্গ। দেখো ভাইগোস্কি এবং পিয়াজে তাদের আলোচনাটা একরকম ছিল। ঠিক আছে? তাদের আলোচনাটা একরকম ছিল। তারা একই বিষয়ের উপর কাজ করেছে। আমরা যদি কোলবার্গের কথা দেখি, কোলবার্গ কিন্তু অন্য একটা ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করেছেন, যেটাকে আমরা বলি নৈতিক বিকাশ। এটাকে বলা হয় নৈতিক বিকাশ। নৈতিক বিকাশ বলবো এটাকে। ঠিক আছে? নৈতিক বিকাশ যেটাকে বলে মোরাল ডেভেলপমেন্ট। অলরেডি আমরা মোরাল ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ডেভেলপমেন্ট এই বিষয়গুলো খুব ভালোভাবে আলোচনা করেছি। সোশ্যালাইজেশন যেটা সামাজিকরণ সেই চ্যাপ্টার আলোচনা করেছি। কাজে আলাদা করে সেই সব বিষয়গুলো আলোচনা করার দরকার নেই। মোরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশ যেটা সোশ্যাল ডেভেলপমেন্টের সাথে সম্পর্কিত। ঠিক আছে? সোশ্যাল ডেভেলপমেন্ট যেটা আমরা পড়েছিলাম সোশ্যালাইজেশন চ্যাপ্টারে বা সামাজিকীকরণ চ্যাপ্টারে, যে সোশ্যাল ডেভেলপমেন্ট মানে কি? যে সমাজ যে ধরনের আচরণ তোমার থেকে এক্সপেক্ট করছে, প্রত্যাশা করছে, ঠিক আছে? সমাজ যে ধরনের আচরণকে সমর্থন করছে, তোমার থেকে যে ধরনের আচরণগুলো আশা করছে, এইভাবে আচরণ করাটাকে আমরা বলি মোরাল ডেভেলপমেন্ট বা সোশ্যাল ডেভেলপমেন্ট বলব। সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ সামাজিক বিকাশ। এর মধ্যেই কিন্তু মোরাল ডেভেলপমেন্টটা পড়ছে। এবার নৈতিক বিকাশ এটা যদি আমরা করতে চাই তাহলে কি প্রয়োজন জানো তো? আমাদের নৈতিক ধারণা থাকতে হবে। নৈতিক ধারণা থাকতে হবে। নৈতিক ধারণা কি? যে কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ এই ধারণাটা আমার মধ্যে থাকতে হবে। একজন শিশুর মধ্যে এই ধারণাটা থাকতে হবে। নৈতিক ধারণা যদি থাকে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? শিশুদের মধ্যে নৈতিক আচরণ দেখতে পাবো। তার মধ্যে নৈতিক ধারণা না থাকে তাহলে সে কি নৈতিক আচরণ করবে? ঠিক আছে? যখন একটা শিশু নৈতিক আচরণ করবে, নৈতিক আচরণ কথার অর্থ হচ্ছে যে শিশুরা যখন সমাজ সমর্থিত আচরণ করবে,
কোনটা ভালো, কোনটা মন্দ এই বিষয়টা জেনে আচরণ করবে। সেটাকে আমরা নৈতিক আচরণ। কোনটা সমাজের জন্য খারাপ, ঠিক আছে? কোনটা ব্যক্তিগতভাবে খারাপ, এই বিষয়গুলো চিন্তা করে যখন আচরণ করবে বা যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করবে, তখন সেটাকে আমরা বলব নৈতিক আচরণ। অর্থাৎ নৈতিক আচরণের ক্ষেত্রে দেখতে হবে যে কোনটা সমাজের জন্য ভালো, কোনটা খারাপ। কোনটা সমাজের চোখে ভালো, কোনটা সমাজের চোখে খারাপ। কোন ধরনের ব্যবহারগুলোকে, আচরণগুলোকে সমাজ সমর্থন করছে, কোনগুলোকে সমর্থন করছে না। এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদের কি করতে হবে? নৈতিক আচরণ করতে হবে। যখন একজন শিশু নৈতিক আচরণ করবে, তখন তার মধ্যে কি তৈরি হবে? নীতিবোধ তৈরি হবে। মোরালিটি যাকে বলি আমরা। নীতিবোধ তৈরি হবে। যখন নীতিবোধ তৈরি হবে, তখন আমরা বলব যে শিশুটির কি হয়েছে? নৈতিক বিকাশ হয়েছে। তখন কি বলব? নৈতিক বিকাশ হয়েছে। এই নৈতিক বিকাশের জন্য আমাদের কি করা দরকার? নৈতিক দ্বন্দ্বের দরকার। নৈতিক দ্বন্দ্ব, নৈতিক দ্বন্দ্ব। নৈতিক দ্বন্দ্ব ব্যাপারটা কি? নৈতিক দ্বন্দ্ব ব্যাপারটা কি? ঠিক আছে? শিশুদের সামনে দ্বন্দ্ব রাখতে হবে। দ্বন্দ্ব কিরকম? যে তাদের এমন কিছু তাদের সামনে পেশ করতে হবে যে যাতে করে তারা দ্বন্দ্বে পড়ে যায় যে কি করবে। ঠিক আছে? কি করবে তারা যাতে দ্বন্দ্বে পড়ে যায়। এরকম এক্সাম্পল, সাপোজ ধরো একজন শিশুর মা অসুস্থ হয়ে পড়েছে। মা অসুস্থ হয়ে পড়েছে। এবার ধরো সেই শিশুকে বলা হলো, একটু ওয়েট করো। যেটা পড়াচ্ছিলাম। যে তার সামনে কি করতে হবে? নৈতিক দ্বন্দ্ব। শিশুদের যদি নৈতিক বিকাশ করতে চাই আমরা, ঠিক আছে? তাহলে কি করতে হবে? তার সামনে নৈতিক দ্বন্দ্ব পেশ করতে হবে। নৈতিক দ্বন্দ্বটা কি? যে এমন একটা পরিস্থিতির সম্মুখীন তাকে করতে হবে যে সে যখন ডিসিশন নেবে, সিদ্ধান্ত নেবে, তখন যাতে সে দ্বন্দ্বে পড়ে যায়। কিরকম? ধরো মা অসুস্থ হয়ে পড়েছে। ধরো অ্যাসিডিটি হয়েছে মায়ের। মায়ের অ্যাসিডিটি হয়ে গেছে। সামনে ধরো একটা দোকান আছে যেই দোকানে তোমার ইনো পাওয়া যায়। ইনো পাওয়া যায়। ঠিক আছে? এবার দোকান বন্ধ। তুমি তাকে বললে যে মা অসুস্থ, দোকান বন্ধ। তুমি এবার ইনো নিয়ে আসার জন্য কি করবে? তুমি ওখানে ওয়েট করবে? নাকি দোকানের দরজা ভেঙে দেবে? কোনটা করবে? এবার ও চিন্তায় পড়ে যাবে। যে মা হচ্ছে আপন, নিজের, তার অ্যাসিডিটি হয়েছে, তাকে ইনো দিতে হবে। সামনের দোকানও বন্ধ। এরকম এমার্জেন্সি কেসে কি করবে? দরজা ভেঙে দেবে? দিয়ে মায়ের জন্য নিয়ে আসবে? নাকি সে ওয়েট করবে? এটা ভেবে যে অন্যের প্রপার্টি নষ্ট করতে নেই। ঠিক আছে? বা চুরি করাটা অন্যায়। চুরি করাটা সমাজ সমর্থন করে না। বা এই ধরনের ব্যবহার সমাজ সমর্থন করে না। কি করবে? এই ধরনের জ্ঞানমূলক দ্বন্দ্ব বা কগনিটিভ ডিলেমা যাকে বলি আমরা বা নৈতিক দ্বন্দ্ব, এগুলো যখন আমরা সামনে রাখবো, এর ফলে ওরা কি করবে? চিন্তা ভাবনা শুরু করে দেবে। নিজেদের থিংকিং ওটাকে কাজে লাগাতে লাগবে। ঠিক আছে? যে এই ধরনের আচরণ কি আমাদের সমাজ সমর্থন করবে? এই আচরণ কি ঠিক? এর ভালো-মন্দ সে যাচাই করতে লাগবে। এটা যখন করবে, তখন তার মধ্যে দেখবে যুক্তি, ধর্ম এগুলো দিয়ে তার মধ্যে নৈতিক বিকাশ হতে শুরু করবে। ঠিক আছে? মিথ্যা কথা বলা। তাকে যে মিথ্যা কথা বলার জন্য তাকে বলবে। কোন একটা পরিস্থিতি দিয়ে দিবে। পরিস্থিতি দিয়ে তাকে বললে যে মিথ্যা কথা বলা পাপ, কিন্তু মিথ্যা কথা না বললেও হবে না। ঠিক আছে? এমন একটা সিচুয়েশন দেবে, বললেই তোমাকে মিথ্যা কথা বলতে হবে। না হলে উপায় নেই। তখন সে আবার চিন্তা ভাবনা শুরু করে দেবে। যে আমি মিথ্যা কথা বলব, নাকি আমার নৈতিকতাকে বজায় রাখবো। এইগুলোকে বলা হয় নৈতিক দ্বন্দ্ব। এগুলো দিয়ে তাদের মধ্যে কি করতে হবে? নৈতিকতার বিকাশ ঘটাতে হবে। কোহলবার্গ তোমার এই নৈতিক বিকাশের ক্ষেত্রে এরকমই একটা দ্বন্দ্ব নিয়েছে। যাকে বলা হয় হেঞ্জ দ্বন্দ্ব। হেঞ্জ ডিলেমা। হেঞ্জ ডিলেমা বলা হয়। ঠিক আছে? হেঞ্জ বেসিক্যালি একজন ব্যক্তির নাম। ঠিক আছে? একজন ব্যক্তির নাম। তিনি এই আ নৈতিক দ্বন্দ্বের পরীক্ষাটা করেছিলেন। যে ডিলেমা কি করছে? হেঞ্জ ডিলেমা, হেঞ্জ একজন ব্যক্তি যার ওয়াইফ ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছিল। এবার ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তার যে ওষুধ, সেই ওষুধটা লোকাল কোনো একজন কেমিস্ট তৈরি করেছিল। এবার হেন যখন গেল যে আমার ওয়াইফ ক্যান্সারে আক্রান্ত, আমাকে এই ওষুধটা দিতে হবে, ড্রাগসটা দিতে হবে। ওই লোকাল কেমিস্ট কি করল? তার কাছে ১০ গুণ দাম বেশি চাইল। এবার হেন্স কি করল? আ পাড়া-প্রতিবেশী বন্ধুদের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে তারপরও কিন্তু ওই টাকাটা জমা করতে পারল না। ঠিক আছে? জমা করতে পারল না। কেমিস্টের কাছে রিকোয়েস্ট করল। কেমিস্ট বলল, "না, আমি ১০ গুণ টাকা না পেলে আমি এটা দেব না। কারণ এখান থেকে আমার প্রচুর ফায়দা হবে। আমি এই ওষুধটা আবিষ্কার করেছি।" এবার শিশুদের সামনে কোলবার্গ প্রশ্ন রাখলেন যে, "এবার তোমরা বলো যে কি করা উচিত হেনজের? সে কেমিস্টের দোকান ভেঙে সে ওষুধটা নিয়ে আসা উচিত? নাকি ল অর্ডার মেইনটেইন করা উচিত? নাকি চুরি করা ঠিক নয়?" এরকম বিভিন্ন
নৈতিক দ্বন্দ্ব তিনি সামনে রেখেছিলেন শিশুদের, এবং সব শিশুদের নিয়ে তিনি একটা পর্যবেক্ষণ করেছিলেন যে কে কি ধরনের অ্যান্সার দিচ্ছে, কে কিরকম অ্যান্সার দিচ্ছে। তিনি আশ্চর্য হয়ে দেখলেন যে একেক বয়সের শিশুরা একেক রকম মানে তোমার অ্যান্সার দিচ্ছে। কে বলছে ভেঙে দেওয়া উচিত, কে বলছে না কোনোভাবে উচিত নয়, পুলিশের ভয় আছে, কে বলছে না একদমই উচিত নয়, এটা ঠিক হবে না, অন্যের প্রপার্টি নষ্ট থেকে শুরু করে এটা কারো অধিকার নেই। মানে একেকজন একেক রকম ভাবে অ্যান্সার দিচ্ছে, এবং বয়সের সাথে, সাথে এটা চেঞ্জ হচ্ছে। বয়সের সাথে, সাথে চেঞ্জ হচ্ছে। এখান থেকে তিনি কি করলেন? নৈতিক বিকাশের ৩ টে পর্যায় আর ৬ টি স্টেজের কথা বললেন। নৈতিক বিকাশের বা মোরাল ডেভেলপমেন্ট এর ৩ টা পর্যায়ের কথা বললেন। ৩ টা পর্যায় কি, কি? ৩ টা পর্যায় হচ্ছে, একটাকে তিনি বললেন প্রি কনভেনশনাল লেভেল। ঠিক আছে? একটাকে তিনি বললেন প্রি কনভেনশনাল লেভেল, যাকে বলা হয় প্রাক প্রথাগত পর্যায়। প্রাক প্রথাগত পর্যায়। প্রাক প্রথাগত পর্যায়। ঠিক আছে? এটাকে ইংরেজিতে বলা হয় প্রি কনভেনশনাল লেভেল। ইংরেজিটা মনে রাখবে, অনেক সুবিধা হবে অ্যান্সার করার সময়। ঠিক আছে? বাংলা মিনিং অনেক সময় অনেক রকম আছে। যারা আগের বছর পরীক্ষা দিয়েছো তারা দেখেছো ল্যাঙ্গুয়েজ বাংলায় খুব জঘন্য ল্যাঙ্গুয়েজ আছে। অনেক সময় বোঝাই মুশকিল হয়ে যায় কি লিখেছে। ইংলিশ মনে রাখবে খুব সুবিধা। প্রি কনভেনশনাল লেভেল। আর আমার তো মনে হয় ইংলিশ মনে রাখতেই সুবিধা লাগে। তোমাদের জানি না কি হয়। তবে আমার তো ইংলিশটাই বেশি সুবিধা মনে হয় বরাবরই। বাংলা ল্যাঙ্গুয়েজ গুলো সত্যিই খুব টাফ। প্রাক প্রথাগত পর্যায় একটা, যেটা বলে প্রি কনভেনশনাল লেভেল, যার এজটা হচ্ছে ৪ থেকে ১০ বছর। ৪ থেকে ১০ বছরের শিশুরা এই লেভেলের মধ্যে পড়ে। তারপর হচ্ছে তোমার প্রথাগত পর্যায়। তারপর হচ্ছে প্রথাগত পর্যায়। প্রথাগত পর্যায়। যাকে বলা হয় কনভেনশনাল লেভেল বা কনভেনশনাল স্টেজ। কনভেনশনাল লেভেল বা স্টেজ। ঠিক আছে? এই স্টেজটা কত বছর পর্যন্ত? ১০ থেকে ১৩ বছর। ১০ থেকে ১৩ বছর। ৩ নম্বর হচ্ছে তিনি আরেকটা স্টেজের কথা বলেছেন, যেটা হচ্ছে উত্তর প্রথাগত পর্যায়। উত্তর প্রথাগত পর্যায়। যাকে বলা হয় পোস্ট কনভেনশনাল লেভেল। পোস্ট কনভেনশনাল লেভেল বা স্টেজ। পোস্ট কনভেনশনাল লেভেল বা স্টেজ। তিনি এই ৩ টে স্টেজের কথা বলেছিলেন। তার যে এক্সপেরিমেন্টটা ছিল, এই এক্সপেরিমেন্টের উপর বেস করে বিভিন্ন ছাত্রছাত্রীরা বা বিভিন্ন বয়সের যারা ছিল তারা কিভাবে অ্যান্সার করেছিল তার উপর ডিপেন্ড করে এই ভাগটা তিনি করেছিলেন। যে একটা হচ্ছে প্রি কনভেনশনাল স্টেজ, একটা হচ্ছে কনভেনশনাল স্টেজ, একটা হচ্ছে পোস্ট কনভেনশনাল স্টেজ। এরপর একটা, একটা করে আমি আলোচনা করছি। একটা, একটা করে আলোচনা করছি। তার যে ৩ টে স্টেজ এবং ৬ টা স্তর, এর উপর আলোচনা করছি। ১ম এ আমরা আসবো প্রাক প্রথাগত পর্যায়, তারপর প্রথাগত পর্যায়, তারপর উত্তর প্রথাগত পর্যায়। ১ম এ চলে আসছি প্রাক প্রথাগত পর্যায়। প্রাক প্রথাগত পর্যায় বা প্রি কনভেনশনাল স্টেজ। এই স্টেজটাকে তিনি দুটো ভাগে ভাগ করেছেন। এই স্টেজটাকে বেসিক্যালি দুটো লেভেল বা দুটো স্টেজ নিয়ে তৈরি। ঠিক আছে? একটা হচ্ছে লেভেল 1, ঠিক আছে? লেভেল 1, একটা হচ্ছে লেভেল 2, একটা হচ্ছে লেভেল 2, ঠিক আছে? একটা লেভেল 1, একটা লেভেল 2। লেভেল 1 এ কি বলা হচ্ছে? যে লেভেল 1 এ কোনো একটা শিশু যেকোনো আচরণের ক্ষেত্রে যখন সিদ্ধান্ত নেয়, যেকোনো আচরণের ক্ষেত্রে, যেকোনো কাজের ক্ষেত্রে যখন সিদ্ধান্ত নেয়, যেকোনো আচরণের ক্ষেত্রে, বিশেষ করে নৈতিক আচরণের ক্ষেত্রে, যেহেতু নৈতিক ডেভেলপমেন্ট নিয়ে পড়ছি, যেকোনো নৈতিক আচরণের ক্ষেত্রে শিশু কি করে? তোমার পানিশমেন্টটাকে এভয়েড করার চেষ্টা করে। ঠিক আছে? শাস্তি বা পানিশমেন্ট, ঠিক আছে? শাস্তি এটাকে এভয়েড করার চেষ্টা করে। শাস্তিটাকে এভয়েড করার চেষ্টা করে। সবসময় পুরস্কারের একটা আশা করে। পুরস্কারের একটা আশা করে। শাস্তিকে এভয়েড করার চেষ্টা করে। এটাকে বলা হয় যে ইংরেজিতে বলা হয় ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন। ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন। ঠিক আছে? যে শাস্তি যেখানে, তার মধ্যে তখন কিন্তু নীতিবোধ থাকে না। নীতিবোধ বলে কিছু থাকে না। নীতিবোধ বলে কিছু থাকে না। ও দেখে কোন কাজটা করলে আমার শাস্তি কম হবে বা কোন কাজটা করলে আমার শাস্তি হবে না। ও এটুকুই বোঝে। এটা হচ্ছে লেভেল 1 এর। ঠিক আছে? এরা কি বোঝে? যে কাজটা করলে আমার শাস্তি হবে না, সেই কাজটা আমি করব। আর যে কাজটা করলে শাস্তি হবে ওটা আমি কখনোই করব না। ঠিক আছে? ধরো বাচ্চারা স্কুল যাচ্ছে। কোন একটা বাচ্চা স্কুলে যাচ্ছে। তাকে তার বন্ধু বলছে যে, "চল আজকে খেলতে যাবো।" ঠিক আছে? তাও দেখবে সে খেলতে যাচ্ছে না। কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। কারণ জানে আমি যদি বন্ধুর সাথে খেলতে যাই, আমার মা আমাকে পেটাবে। তার শাস্তির একটা ভয় আছে। এটা বলা হচ্ছে ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন, একটা বিহেভিয়ার, নৈতিক আচরণ। যে শাস্তি যেখানে, সেখানে ও নেই। শাস্তি দিয়েই যেকোনো আচরণকে সে সিদ্ধান্ত গ্রহণ করে। লেভেল 2 এ কি বলা হচ্ছে? লেভেল 2 এ বলা হচ্ছে যে সেলফ ইন্টারেস্ট। সেলফ ইন্টারেস্ট। নিজের লাভ যেখানে আছে, সেখানে ও আছে। ওকে পাবে। নিজের লাভ যেখানে আছে, সেখানে ওকে পাবে। যেকোনো বাচ্চার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেখা যায় নিজের লাভ হচ্ছে কিনা। আত্মকেন্দ্রিকতা, এগুলো হচ্ছে এই বয়সের, এই এজের বৈশিষ্ট্য। প্রথাগত, প্রাক প্রথাগত পর্যায়ের এগুলো হচ্ছে একেকটা বৈশিষ্ট্য। আত্মকেন্দ্রিকতা। নিজের ছাড়া কিছু বোঝে না। সেলফ সেন্ট্রিক একবারে। ঠিক আছে? যে যেটা করছে নিজের জন্য। আত্মকেন্দ্রিকতা এদের মধ্যে বেশি দেখা যায়। ঠিক আছে? তুমি দেখবে বাচ্চাদের ক্ষেত্রে
সেলফ ইন্টারেস্টটা খুব কাজ করে। দোকানে পাঠাচ্ছ ধরো কোনো কিছু আনতে, আমরা অনেক সময় বাড়িতে পাঠাই। ধরো দোকান থেকে কিছু আনতে, বিস্কুট নিয়ে আসতে, এগুলো বাচ্চাদের পাঠাই। এবার বাচ্চারা কিন্তু যেতে চায় না। বাচ্চারা যেতে চায় না। তুমি যেই বলবে, ধরো ৳১০ বিস্কুট আনতে দিয়েছো, হাতে ৳২ দিয়ে দেবে। বলে, "তুই এটা লজেন্স খেয়ে নিস।" ও ছুটবে। কারণ ওর সেলফ ইন্টারেস্ট আছে। ও দেখছে আমার এখানে লাভ আছে। তার আগে পর্যন্ত তুমি যদি ০.৫ ঘন্টা ধরেও বলো, রিকোয়েস্ট করো, ও যাবে না। যখন দেখবে সেলফ ইন্টারেস্ট আছে, আমাকে ৳২ লজেন্স দিচ্ছে, ছুটবে ও দোকানে। এটা হচ্ছে সেলফ ইন্টারেস্ট। আত্মকেন্দ্রিকতা কি? আত্মকেন্দ্রিকতা কি? তুমি দেখবে জিনিসের বদলে জিনিস। ঠিক আছে? জিনিসের বদলে জিনিস। এগুলো আমাদের বাড়িতে হয় বলে আমি এগুলো ভালো তোমাদের রিলেট করতে পারছি। যে ধরো একটা বাচ্চা কুরকুরে নিয়ে এসছে। ঠিক আছে? কুরকুরের সাথে ধরো কোনো একটা চকোলেট নিয়ে এসছে বা লজেন্স নিয়ে এসছে। ঠিক আছে? এবার ২ ভাই যদি থাকে, ২ ভাই ধরো একজনের কাছে চকোলেট আছে, একজনের কাছে তোমার কুরকুরে আছে। এবার কেউ কারো কাছে চায়, তখনই বলবে, "তোরটা আমাকে দে তাহলে। তুই একটা লজেন্স দে, তাহলে তোকে আমি কুরকুরে দেব।" অর্থাৎ জিনিসের বদলে জিনিস। এটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা। যে তোকে দেব, কিন্তু ওকে কিছু দিতে হবে। না দিলে দেবে না। তারপর দেখবে কান্নাকাটি শুরু করে দেবে। যদি বলে, "না দেব না," কান্নাকাটি শুরু করে দেবে। পাশ থেকে মা এসে চুপানোর চেষ্টা করবে। তার মার কাছে গিয়ে কমপ্লেইন করবে। যে, "আমি কুরকুরে তো দেব, কিন্তু আমাকে লজেন্স দিতে হবে।" এই হচ্ছে আত্মকেন্দ্রিকতা। এগুলো শিশুদের মধ্যে কিন্তু দেখা যায়। ঠিক আছে? আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমার একটা বাজে স্বভাব ছিল। আমি আমার দাদার ওই জামাকাপড় ড্রেনে ডুবিয়ে দিতাম। কারণ ও খুব লম্বা চওড়া। আর ওর সাথে মারপিট করে আমি পারতাম না। অনেক আমার ফ্যামিলি মেম্বারও ক্লাস দেখছে আজকে। তো পারতাম না কখনোই মারপিট করে। তো আমি কি করতাম, বদলা নিতাম। বদলা কিভাবে নিতাম? ওই জামাকাপড়কে ড্রেনে চুবিয়ে দিতাম। ওটাই আমার মানে একটা ইয়ে ছিল। এটা হচ্ছে প্রাক-প্রথাগত পর্যায়। দুটো লেভেল। একটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা, সেলফ ইন্টারেস্ট একটা লেভেলের মধ্যে পড়ছে। আরেকটা লেভেল হচ্ছে ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন। যেখানে পানিশমেন্ট, ওই কাজ শিশুরা করে না। অর্থাৎ পানিশমেন্টের মাধ্যমে, শাস্তির মাধ্যমেই তাদের নৈতিক আচরণ কিন্তু নির্ধারিত হয়। এরপর দেখো, এরপরে হচ্ছে নেক্সট পর্যায়ে যেটা পড়বো সেটা হচ্ছে প্রথাগত পর্যায়। ঠিক আছে? কনভেনশনাল স্টেজ। প্রথাগত পর্যায়। প্রথাগত পর্যায়। যেটা আমরা বলি কনভেনশনাল স্টেজ। এক্ষেত্রে যখনই বাচ্চা বা শিশুরা কোনো আচরণ করে, তখন খেয়াল করে যে সমাজ সমর্থন করবে কিনা। ঠিক আছে? সমাজ সমর্থন করবে কিনা। ঠিক আছে? সমাজের কাছে একটা প্রত্যাশা রাখে যে, যে আচরণটা আমি করতে চাইছি, এটা সমাজ অনুমোদন দেবে কিনা। এই বিষয়গুলো কিন্তু খেয়াল করে। ঠিক আছে? সমাজের অনুমোদন আছে কিনা, আমি যে ডিসিশনটা নিচ্ছি বা যে আচরণটা করছি, এটা সমাজ সমর্থন করছে কিনা, সমাজ প্রত্যাশিত কিনা, সমাজ অনুমোদন করবে কিনা, এই জিনিসটা খেয়াল করে কিন্তু যখন প্রথাগত পর্যায়ে আসে। এই সময়ে দুটো স্টেজ আছে। প্রত্যেকটা স্টেজের দুটো করে লেভেল আছে। এরও লেভেল 1 আছে। ঠিক আছে? এটাকে আমরা লেভেল 3 বলছি। আরেকটা হচ্ছে লেভেল 4। ঠিক আছে? প্রত্যেকের দুটো করে লেভেল আছে। লেভেল 3 তে কি হয়? এখানে যেটা হয়, তোমার গুড গার্ল এবং গুড বয়। তুমি কাউকে, কোন শিশুকে ভালো বললে, সে ভালো আচরণ করবে। সে সবসময় দেখে যে আমি যে কাজটা করব, এই কাজটা করার পর বাহবা পাবো কিনা? আমাকে কেউ ভালো বলবে কিনা? ঠিক আছে? এই জিনিসটা সবসময় তার মাথায় থাকে। এটাকে বলা হয় গুড গার্ল, গুড বয় ওরিয়েন্টেশন। এটাকে বলা হয় গুড গার্ল, গুড বয় ওরিয়েন্টেশন। গুড গার্ল, গুড বয় ওরিয়েন্টেশন। ঠিক আছে? সবসময় সমাজের কি করবে? সমর্থন আশা করে। যে, যে ব্যক্তি আমাকে কাজটা করতে বলেছে বা যে আচরণটা আমি এখন করতে যাচ্ছি, এটা করার পর আমার বাবা-মা হোক বা আমার শিক্ষার্থী হোক বা আমার কোনো শিক্ষক মন্ডলী হোক বা পাড়া প্রতিবেশী হোক বা আমাদের এই চারপাশের সমাজ হোক, আমাকে বাহবা দেবে কিনা? ভালো বলবে কিনা? এই জিনিসটা সবসময় খেয়াল করে। অর্থাৎ অনুমোদন, সমাজের সমর্থন, এই জিনিসগুলো সবসময় তার মাথায় থাকে। প্রত্যাশা এই স্টেজের মধ্যে দেখা যায়, এই লেভেলের মধ্যে। ঠিক আছে? ৪ নম্বর স্টেজ বা ৪ নম্বর লেভেল, এখানে কি করে? এখানে হচ্ছে তোমার লেভেলটা, এই লেভেলে কি করে? ল অ্যান্ড অর্ডার মেইনটেইন করে চলে। ল অ্যান্ড অর্ডার। ঠিক আছে? ল অ্যান্ড অর্ডার। ঠিক আছে? ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডার লেভেলে কি? যে কোনো একটা কাজ, ঠিক আছে? করলে হয়তো তার লাভ আছে। ঠিক আছে? কোনো একটা কাজ তুমি হয়তো করছে, যেকোনো একটা আচরণ করার সময় করলে হয়তো তার লাভ আছে। কিন্তু যদি দেখে যে এটা ল অ্যান্ড অর্ডার এর বিরুদ্ধে যাচ্ছে, তখন সে ওটাকে করে না। অর্থাৎ তার যে আচরণ, সেটা পুরোপুরি কিন্তু আইন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আইন দ্বারা কন্ট্রোল হচ্ছে। ঠিক আছে? মানে হয়তো কাজটা করলে তার লাভ হবে, তার বেনিফিট হবে। কিন্তু সে সেই আচরণটা করতে পারছে না। কারণ তার কাছে এখন ইম্পোর্টেন্ট হয়ে গেছে কোনটা? ল অ্যান্ড অর্ডার। সবকিছুর আগে ল অ্যান্ড অর্ডারটা তার কাছে এখন ইম্পোর্টেন্স। অর্থাৎ আইন দ্বারা সে এখন নিয়ন্ত্রিত হচ্ছে। তার গুড গার্ল, গুড বয় এসবের কোনো দরকার নেই। আত্মকেন্দ্রিকতা, সেলফ ইন্টারেস্ট সমস্ত কিছু তার জলাঞ্জলি এখন। এখন তার কাছে মনে হচ্ছে যে, না, আমি যে আচরণটা করছি এটা আইনের বিরুদ্ধে যাচ্ছে না তো? ঠিক আছে? ল অ্যান্ড অর্ডার মেইনটেইন হচ্ছে তো?
এই বিষয়গুলো খেয়াল রাখে। অর্থাৎ আইন দ্বারা কন্ট্রোল হয়। এটা হচ্ছে লেভেল 4। এরপর আমরা চলে যাচ্ছি তোমার উত্তর প্রথাগত পর্যায়, যেটা পোস্ট কনভেনশনাল লেভেল বলে। উত্তর প্রথাগত পর্যায়। উত্তর প্রথাগত পর্যায় বা পোস্ট কনভেনশনাল লেভেল। ১৩ বছরের উপরে যারা আছে তাদের মধ্যে একটা আলাদা ভাব চলে আসছে। উত্তর প্রথাগত পর্যায়ে এখানে যে দুটো লেভেল থাকে আমরা তাদের নাম দিচ্ছি লেভেল 5 অ্যান্ড লেভেল 6। লেভেল 5, লেভেল 5 আরেকটা হচ্ছে লেভেল 6। দেখো উত্তর প্রথাগত পর্যায়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই পর্যায়ে যখন একজন ব্যক্তি চলে যায়, দেখো প্রথমত এই পর্যায়ে কিন্তু সবাই পৌঁছাতে পারে না। ঠিক আছে? উত্তর প্রথাগত পর্যায়ে সবাই কিন্তু পৌঁছাতে পারে না। এই জায়গায় পৌঁছাতে গেলে নিজেকে অনেকটাই মানবিক হতে হয়। ঠিক আছে? নিজের মধ্যে অনেক রকম বিকাশ যখন চলে আসে, মানুষ যখন আ নিজের ব্যক্তিগত লেভেলে অনেকটা ডেভেলপ করে ফেলে, ঠিক আছে? নীতিবোধ তখন আর কিন্তু অন্যের উপর ডিপেন্ড করে না। যে কি ল অ্যান্ড অর্ডার রয়েছে, কে পুরস্কার দেবে, কি দেবে ওগুলোর উপর কিন্তু তখন আর থাকে না। তখন সে যে ডিসিশনটাই নেয়, তখন তার একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে বিবেক। তার বিবেক কি কথা বলছে? যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সে তার বিবেকের দিকে কিন্তু খেয়াল রাখে। যে বিবেক থেকে যে সাড়াটা আসে, সেই সাড়াটার উপর কিন্তু সে তখন তার নিজের আচরণটা করে। যে বিবেক কি বলছে এই ব্যাপারে? যেকোনো পরিস্থিতি হোক। যেকোনো পরিস্থিতিতে যখনই কোনো দ্বন্দ্ব দেখা দিবে, যে কোনটা আমি করব, এটা করব না ওটা করব। যখনই দ্বন্দ্ব আসবে, দ্বন্দ্বের ক্ষেত্রে যখন সিদ্ধান্ত নেবে সে, তখন কিন্তু আর রিওয়ার্ড দেখবে না, ল অ্যান্ড অর্ডার দেখবে না, কে তাকে ভালো বলছে সেটাও দেখবে না। সবসময় দেখবে তার বিবেক কি বলছে। এই বিবেকের অবধি পৌঁছাতে কিন্তু সবাই পারে না। ঠিক আছে? এই বিবেক অবধি সবাই কিন্তু পৌঁছাতে পারে না। এর জন্য দরকার হচ্ছে তোমার একটা অ্যাবস্ট্রাক্ট যে থিংকিং, এই অ্যাবস্ট্রাক্ট থিংকিংটা ডেভেলপ করা খুব দরকার। কেননা এখানে যখনই সিদ্ধান্ত গ্রহণ করবে, তখনই বিবেক এবং নীতিবোধ এই জিনিসটা খুব কাজে দেয়। প্রকৃত যে নীতিবোধ, শুধু নীতিবোধ বলব না, প্রকৃত মোরাল যে তোমার আ নীতিবোধ যেটা বলছি, প্রকৃত নীতিবোধ, এটা থাকলেই তখন কিন্তু উত্তর প্রথাগত পর্যায়ে মানুষ পড়ে। দেখো এক্ষেত্রে লেভেল 5 এ যেটা বলা হচ্ছে যে, যেকোনো আচরণ করার সময় কি করে? যুক্তির সাহায্য নেয়। যে আমি যেটা করছি, এটা কেন করছি? যুক্তির সাহায্য নেয়। যেকোনো আচরণ করার সময় ল অ্যান্ড অর্ডার ওগুলো সব বাদ দিয়ে যুক্তির যুক্তির মাধ্যমে কি করে? সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে। যেকোনো আচরণ করার ক্ষেত্রে। যখনই যেকোনো দ্বন্দ্ব দেখা দেয়। আর স্টেজ 6 এটা আরো একটু লেভেল বড়। এই লেভেলে এসে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে বিবেক। বিবেক কি বলছে? ঠিক আছে? বিবেক কি বলছে? এটাকে ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল। ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল। সবার উপর মানুষ তো তার উপর কেউ নাই। ঠিক আছে? ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল। এই সময় বিবেক খুব কাজ করে। কোন আইন, কোন রেওয়ার্ড, কোন কিছু কাজ করে না। সে সবসময় ভাবে যে সমাজের কল্যাণ কিসে হবে। ঠিক আছে? আমি এমন একটা কাজ করব যেন সমাজের কল্যাণ হবে। সমাজ কল্যাণ কিভাবে হবে? ঠিক আছে? এই জিনিসগুলো সে ভাবতে শুরু করে। অর্থাৎ বিবেক দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে ৬ নম্বর স্টেজ। যুক্তি দ্বারা নিয়ন্ত্রণ যখন হবে সেটাকে আমরা বলব লেভেল 5। ঠিক আছে? এই গেল কোলবার্গ। কোলবার্গের একটা লিমিটেশন হচ্ছে, তিনি যে এক্সপেরিমেন্টটা করেছিলেন তার ক্ষেত্রে সবাই কিন্তু মেল ছিল। অর্থাৎ পুরুষ মানুষ। ঠিক আছে? পুরুষ মানুষ ছিল। ঠিক আছে? তিনি কিন্তু ফিমেল কোন ক্যান্ডিডেট নেননি এক্সপেরিমেন্টের সময় ফিমেল নেননি। এটা কিন্তু ঠিক নয়। কারণ মেল এবং ফিমেলের কিন্তু আচরণগত অনেক পার্থক্য রয়েছে। নীতিগত অনেক পার্থক্য থাকে। একই কেসে একজন ছেলে যেভাবে রিঅ্যাক্ট করে, মেয়ের কিন্তু রিঅ্যাকশন অন্যরকম হয়। যেকোনো একটা সিচুয়েশন বা যেকোনো দ্বন্দ্বে একজন পুরুষ যেভাবে ডিসিশন নেয়, পুরুষ যে আচরণটা করে, একজন মহিলা কিন্তু বা একজন মেয়ে কিন্তু সেক্ষেত্রে তার আচরণটা অন্যরকম ভাবে করে। তাহলে তিনি শুধুমাত্র কিন্তু এই কোয়েশ্চেনটা সিটেটে এসেছিল। যে তিনি শুধু কিন্তু মেল বা পুরুষদের নিয়েই কিন্তু এক্সপেরিমেন্টটা করেছেন। ফিমেলদের কিন্তু এখানে তিনি যোগ করেননি। এটা তার একটা সীমাবদ্ধতা বলতে পারেন। পিয়াজে থেকে কোয়েশ্চেন আনসার ডিসকাস হয়েছে। ভাইগোৎস্কি এবং তোমার কোলবার্গ থেকে কোয়েশ্চেন আনসার ডিসকাস আমি আজকে করতে পারছি না। আমার ওই এনার্জিটুকু আজকে নেই। অ্যাকচুয়ালি কালকে ক্লাস মিস করে দিয়েছিলাম বলে আজকে নিয়ে নিলাম। নাহলে আজকে আমার ক্লাস নেওয়ার মতো পরিস্থিতি নেই। আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি যে কিছু কোয়েশ্চেন আছে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি দিয়ে দিচ্ছি পিডিএফটা। আর পেইড ব্যাচে যারা আছো তারা আমাকে যে কেউ একজন আমাকে বলবে যে কি, কি ম্যাটেরিয়ালস আপলোড হয়নি। সবগুলো আজকেই আপলোড করে দেব। আর আরেকটা জিনিস দেখো, আমি কোয়েশ্চেন গুলো দেখাচ্ছি তোমাদের। তাহলে বুঝতে পারবে যে কি ধরনের কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করে বাড়িতে করতে পারবে। আমি যা বুঝিয়ে দিয়েছি এর মধ্যে থেকে আছে।
দেখো, এই যে এরকম করে কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? এই কোশ্চেন গুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। জেডপিটি, স্ক্যাফোল্ডিং, এগুলো সব আছে। এগুলো তোমার বাড়িতে প্র্যাকটিস করো। দেওয়া হয়েছে। আমি এই পিডিএফটা পাঠিয়ে দেবো, তোমরা এটা প্র্যাকটিস করবে। যদি কোথাও সমস্যা মনে হয় আমাকে বলবে। আশা করছি অসুবিধা হবে না। মানে এগুলো পড়িয়েছি সবই, তোমরা একটু দেখে নেবে বাড়িতে। আর এর বাইরে থেকে কোশ্চেন আসার কোনো চান্স নেই। অনেক কোশ্চেন আছে এখানে, কাজে এর বাইরে থেকে কোশ্চেন আসার চান্স নেই। ঠিক আছে, আমি পিডিএফটা তোমাদের পাঠিয়ে দিচ্ছি। তাহলে আজকে এখানেই থাকছে। ভালো থেকো সবাই। কেউ যদি পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও নিতে পারো। নিতে পারো এবার। আর অসুস্থ হওয়ার পিছনে কারণ আছে। রাত 1টার সময় আইসক্রিম খেয়েছি, পুরো চিল্ড।